আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম আরেকটি পার্সেল নিয়ে। আসলে বর্তমানে কাজগুলো পার্সেলে আসছে অনেক। এটি পাঠিয়েছে গাজীপুর থেকে, কারণ গাজীপুরে আমি বেশ কয়েকটি ফোন রিপেয়ার করেছি পোকো X3 Pro। আর ওনারা সবাই সাজেস্ট করছেন কারো কোনো পোকো X3 Pro ডেড হলে আমার কাছে পাঠিয়ে দিচ্ছেন। প্লাস উনি একটি কাগজে ওনার ফোন নাম্বার অ্যাড্রেসটিও লিখে দিয়েছেন। তো এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। যারা ফোন পার্সেল করে পাঠাবেন, যারা কুরিয়ার করে আমার কাছে ফোন পাঠাতে চান, তাদেরকে বলবো আপনারা অবশ্যই অন্ততপক্ষে একটি ফোন নাম্বার একটি কাগজে লিখে আপনার প্যাকেটটির মধ্যে পাঠিয়ে দিবেন। কারণ হচ্ছে আমি যখন প্যাকেটটি আনবক্স করব তখন যেন আমি প্রয়োজন হলে আপনাকে আমি ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারি। কারণ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বিভিন্ন জায়গায় হয়তো আপনার সাথে কথা হয়েও থাকতে পারে। তো সেগুলো চেক করে খুঁজে বের করে আবার কন্ট্যাক্ট করা একটু কঠিন হয়ে যায়। সেই জন্য অবশ্যই আপনার একটি ফোন নাম্বার প্যাকেটের মধ্যে লিখে দিবেন। পাশাপাশি আমি যখন ফোনটি আপনার কাছে আবার কুরিয়ার করব, সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসটির প্রয়োজন হবে, সেই অ্যাড্রেসটিও লিখে দিলে খুবই ভালো হয়। যা হোক, পোকো X3 Proর যে ফোনগুলো পেয়ে থাকি এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে, আমি বলেছি ইতিপূর্বেও। দেখুন, এই ফোনটিতে অত্যাধিক ব্ল্যাক পেস্ট আঠা রয়েছে। সিপিইউর পাশ থেকে দেখা যাচ্ছে যে অনেক বেশি আঠা আশেপাশে বের হয়ে আছে, অনেক কালো হয়ে আছে, এবং পাশের যে ক্যাপাসিটর রেজিস্টরগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্ল্যাক পেস্ট আঠার কারণে ঢেকে গিয়েছে। তো এই যে এই ধরনের ফোনগুলো, এগুলো কিন্তু রিপেয়ার করা অনেক কঠিন। কারণ হচ্ছে এই আঠাগুলো অনেক বেশি হার্ড হয়ে থাকে, যেগুলো টেম্পারেচার অ্যাপ্লাই করার পরেও কিন্তু নরম হয় না, খুব একটা সহজে ছেড়ে দেয় না, যেটি আইসিকে এত বেশি হার্ডলি আটকে রাখে। তখন আইসিটি যখন আপনি রিহট করবেন, রিহট করে রিমুভ করতে যাবেন, তখন কিন্তু রিমুভ হতে যাবে না। আর যেহেতু আইসিটি অনেক স্লিম, সেক্ষেত্রে এই আইসিগুলো যখন আপনি রিমুভ করতে যাবেন, হালকা একটু আঘাত লেগে বা বাঁকা হয়ে যেতে পারে, প্রেশার লেগে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার আইসিটি ড্যামেজ হয়ে যেতে পারে। পাশাপাশি এই ফোনগুলো যখন আপনি আইসিটি ড্যামেজ হওয়ার ভয়ে টেম্পারেচার কম অ্যাপ্লাই করবেন, কম সময় অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনি আইসিটি রিমুভ হবে না। আর যদি বেশি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সিপিইউটি ফুলে যেতে পারে এবং ড্যামেজ হয়ে যেতে পারে। তো এই যে ক্রিটিক্যাল একটি অবস্থা, বেশি টেম্পারেচারও ইউজ করা যায় না, কম ইউজ করা যায় না, এটির পরিমাপটি এত কঠিন যে খুব কঠিন লাগে। তো আলহামদুলিল্লাহ, আমি আসলে অনেক সুন্দরভাবে সিপিইউটি রিমুভ করতে পারলাম। আমার মনে হলো যে না, যতটুকু কঠিন মনে হয়েছিল আসলে অতটুকু কঠিন লাগলো না, কিন্তু অনেক সময় অনেক কঠিন মনে হয়। তো আল্লাহ পাকের শুকরিয়া যে সুন্দরভাবে দেখুন রিমুভ হয়ে গেছে। আর আইসির যে নিচের লেগগুলো বা এই যে আঠাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই আঠাগুলো কিন্তু আশেপাশে লেগে থাকা যে আঠাগুলো অনেক বেশি হার্ড হয়ে থাকে, এগুলো কিন্তু ছেড়ে দেয় না, যে কারণে আইসিটি নিচের বলগুলো গলে যাওয়ার পরেও আইসিটি কিন্তু রিমুভ হতে চায় না। আর এ ধরনের কাজগুলো করতে গিয়ে আমি আসলে অনেক ফোন, অনেক কন্ডিশনের ফোন পেয়েছি, যেগুলো ইনটেক থাকার পরেও আমার মনে হয়েছে প্রত্যেকটি ফোনই ব্যতিক্রমধর্মী। বা কিছু কিছু ফোন রয়েছে যেগুলো অনেক হার্ড গ্লু। এই ব্ল্যাক পেস্টেড আঠার মধ্যেও কিন্তু ক্যাটাগরি রয়েছে। ব্ল্যাক পেস্ট আঠার কিছু ধরন রয়েছে যেগুলো আপনি টেম্পারেচার এয়ার দিলে আপনার আঠাগুলো নরম হয়ে যাবে, আর কিছু আছে নরম হতে চায় না। আপনারা যারা কাজ করেন এই বিষয়গুলো জানেন যে একটি ব্ল্যাক পেস্টেড অথবা হোয়াইট পেস্টেড আঠাগুলো যখন আপনারা ক্লিন করেন, তখন কিন্তু অত্যাধিক আঠালো ভাব থাকে, যেটি খুবই আর কি কঠিন মনে হয়, যে সেটি পরিষ্কার করা খুব কঠিন হয়ে যায়। তো এই আইসিগুলো ভিভো বা ওপ্পো কিছু ফোনেও এই গ্লুগুলো অ্যাপ্লাই করা হয়ে থাকে। এগুলোর কারণে আইসিগুলো রিবোলিং করা অথবা রিমুভ করে পুনরায় অ্যাসেম্বলি করা খুবই কঠিন হয়ে যায়। তো আমার মনে হয় এই আঠা থেকে বের হয়ে আসার উচিত, কারণ এই ফোনগুলো যে কারণে ব্ল্যাক পেস্ট দিয়ে ওনারা আইসিগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু এই ফোনগুলো যদি ডেড হয়ে যায় তাহলে তো রিপেয়ার করা এক পর্যায়ে ইম্পসিবল হয়ে যাবে। তাহলে কিন্তু ফোনগুলো যারা আসলে ইউজার কিনছেন
তারা যদি প্রতারিত হন বা লসে পড়ে যান, তাহলে কিন্তু এই ফোনগুলো আর কিনবেন না। কারণ এত দামি বিগ বাজেটের একটি ফোন, 30, 35, 40 হাজার টাকা দামের একটি ফোন যখন ডেড হয়ে যাবে, সেটা যদি আপনার কাস্টমার কেয়ার থেকে সার্ভিস না পান, পাশাপাশি বাইরে থেকেও রিপেয়ার করতে না পারেন, তাহলে কিন্তু সেই ফোনটি কিন্তু সম্পূর্ণ লস প্রজেক্টে চলে যাবে। তো এ ধরনের ফোন বাজারে আসলে আমাদের অর্থনৈতিকভাবে আমার মনে হয় অনেক ক্ষতি হবে। তো এই ফোনগুলো কিভাবে সুন্দরভাবে অ্যাসেম্বলি করা যায় বা এই ফোনগুলো কিভাবে পরবর্তীতে যেন রিপেয়ার করার অবস্থা থাকে, সেইভাবে ফোনগুলো আসলে তৈরি করা উচিত, আমার মনে হয় এটি আর কি। আর আপনারা যারা ইউজার রয়েছেন, তারা এই ফোনগুলো কেনার ব্যাপারে এখনও বলেন যে আমি কি পোকো X3 Pro কিনবো কি না। তো আমি তাদেরকে বলি, আসলে পোকো X3 Pro এমন একটি বিষয় যেটি জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়ার মতো। কারণ পোকো X3 Pro অসংখ্য ফোন ডেড হয়ে যাচ্ছে, ভালো চলছে হঠাৎ করে ডেড হয়ে যাচ্ছে। বিশেষ করে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের যত ফোনগুলো রয়েছে, এই ফোনগুলো একটু বেশি ডেড হচ্ছে। ইন্টারন্যাশনাল গ্লোবাল যে ফোনগুলো, এগুলো একটু কম ডেড হচ্ছে, কারণ সেগুলোর হার্ডওয়্যারটি একটু শক্তিশালী আমার কাছে মনে হয়েছে। এরপরেও কিন্তু ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের ফোনগুলো মাঝে মাঝে এরকম পেয়ে থাকি যেগুলো ডেড হয়ে যায়। তো সেই ফোনগুলোর ক্ষেত্রে এই ফোন আর ওই ফোনে কম্পেয়ার করে আমি দেখেছি ওই ফোনগুলোর যে ম্যাটেরিয়ালস, যে পেস্ট, সেগুলো একটু ব্যতিক্রম, যে কারণে হয়তোবা ফোনগুলো একটু বেশি লাস্টিং করছে। তো আমি সরাসরি সিপিইউটি রিভলভ করে নিচ্ছি। আর সিপিইউ ক্লিনিং, রিভলিং, এই প্রসেসগুলো কিন্তু অসংখ্যবার আমি শেয়ার করেছি। আপনারা চাইলে পোকো X3 Pro প্লেলিস্ট রয়েছে, সেখানে 50টিরও অধিক ভিডিও পেয়ে যাবেন, আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন। তো আমার সিপিইউ রিভলিং হয়ে গেছে, আমি সিপিইউটি ভালোভাবে চেক করে এরপর আমি পিসিবি বোর্ডে ইনস্টল করে নেব এবং আমি চেক করব যে ফোনটি রান হয় কি না। তো আশা করি আপনার সঙ্গেই থাকবেন। আর পোকো X3 Pro ফোনগুলো যেহেতু বেশি বেশি ডেট হচ্ছে, আর এই ফোনগুলো ভিডিওগুলো আমি বেশি বেশি শেয়ার করছি, এখনও পর্যন্ত পোকো X3 Proর প্রতিনিয়তই ফোন আসছে এবং অনেকেই এই ফোনগুলো নিয়ে সমস্যায় আছেন, তারা বলছেন। তবে আমি তাদেরকে বলবো, পোকো X3 Pro আমি অনেক রিপেয়ার করেছি, এরপরেও কিছু কিছু ফোন যেগুলোর আইসি খারাপ হয়ে যায়, যে কারণে কিছু কিছু ফোন রিপেয়ার হয় না, সেটি সংখ্যায় খুবই কম। আর দু একটি ফোন এরকম হয়েছে যেগুলো রিপেয়ার করার পর পরবর্তী কিছু দিনের মধ্যে আবার প্রবলেম হয়েছে, দু এক দিনের মধ্যেই। তো এই ফোনগুলো আবার পুনরায় রিভলভ করে কিন্তু কমপ্লিট করা যায়, টেনশনের কোনো কারণ নেই। তো একবার রিভলিং করা হয়ে গেলে অথবা একবার ফোনটি রান হলে, সেক্ষেত্রে কিন্তু ফোনগুলো ভালোভাবে ইউজ করা যায়। আমি যে ফোনগুলো রিপেয়ার করেছি প্রথম দিকে যে ফোনগুলো রিপেয়ার করেছি, সেই ফোনগুলো কিন্তু এখনও অনেক ভালো চলছে এবং শেষ পর্যন্ত যে ফোনগুলো রিপেয়ার করে যাচ্ছি, সেগুলো কিন্তু অনেকেই খুব ভালোভাবে ইউজ করছেন। দু একটি ফোনের প্রবলেম হচ্ছে, সেগুলো তাদেরকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, তাদেরকে পুনরায় আবার রিপেয়ার করে দিয়েছি। তো আসলে এই ফোনগুলো এত বিগ বাজেটের একটি ফোন রিপেয়ার না করে ফেলে রাখার কোনো যৌক্তিকতা নেই আমি মনে করি। তো আপনি চাইলে আপনি ফোনটি রিপেয়ার করে নিতে পারেন, তবে অবশ্যই যিনি রিপেয়ার করবেন ওনার কিছু দায়িত্ব থাকবে। এই ফোনগুলো যদি পরবর্তীতে প্রবলেম হয় রিসেন্টলি কিছুদিনের মধ্যে, সেক্ষেত্রে অবশ্যই যেন একটি সহযোগিতাপূর্ণ আচরণ করেন। এই বিষয়টি আমি চেষ্টা করি, আমি আমার যারা কাস্টমার রয়েছেন, যারা আমার কাছ থেকে ফোন রিপেয়ার করে থাকেন, তাদেরকে এই বিষয়ে অনেক সহযোগিতা করার চেষ্টা করে থাকি। ইভেন আমি কিছু কিছু ফোন আছে ফ্রিতে রিপেয়ার করে দিয়ে থাকি, যদি সেই প্রবলেমটি পুনরায় ব্যাক আসে, খুব রিসেন্টলি সমস্যা হয়, তাহলে সেগুলো ফ্রি সার্ভিস দিয়ে থাকি। যেহেতু আমার একটি শপ রয়েছে আর আমি দীর্ঘ প্রায় 20 বছর হয়ে যাচ্ছে আমি একটি শপ পরিচালনা করছি, পাশাপাশি মানুষের সাথে অনেক সুসম্পর্ক তৈরি হয়েছে। আমার টাঙ্গাইল জেলার লোকাল যে শহরের কাজগুলো বা অনেক মানুষগুলো আসেন আমার কাছে, কাজের প্রচুর চাপে থাকতে হয়, এরপরেও আমি চেষ্টা করি
যারা যে সমস্যা নিয়ে আসেন সহযোগিতা করার। আর যে কাজগুলো আমি সার্ভিস দিয়ে থাকি, কখনো যদি সেই কাজগুলো নিয়ে কোনো সমস্যা হয় সেগুলো আমি অত্যন্ত আন্তরিকতার সাথে দেখি। আর সে বিষয়ে আপনারাই একমাত্র জানবেন যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন এবং কি সার্ভিস নেওয়ার পরে তাদের কোনো সমস্যা হয়েছে, তারাই একমাত্র জানেন যে আমি কী ধরনের বিহেভিয়ার করে থাকি এই সমস্যা পরবর্তী সময়ে। কারণ আমরা শুনে থাকি অনেক সময় যে বিভিন্ন শহরের বা বিভিন্ন জায়গায় মোবাইল রিপেয়ারিং করার পর কোনো ধরনের প্রবলেম হলে তারা সেগুলো একদমই দেখতে চান না। তবে আমি হার্ডওয়্যার লেভেলে যে কাজগুলো করে থাকি, আইসি লেভেলের, এই কাজগুলোতে যদি কোনো সমস্যা হয় সে বিষয়ে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এছাড়া কিছু বিষয় রয়েছে যেগুলো, যেমন ডিসপ্লে, কিছু ব্যাটারি রয়েছে, যেগুলোতে ওয়ারেন্টি গ্যারান্টি নেই, এই কাজগুলোতে আপনারা আসলে কোথাও সার্ভিস পাবেন না। এটি আসলে কোনোভাবেই ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়ার সুযোগ থাকে না, কারণ একটি ডিসপ্লে যখন লাগানো হয় তখনই ওয়ারেন্টি শেষ হয়ে যায়। সেটি যদি পরবর্তীতে প্রবলেম হয় সেই ডিসপ্লে কিন্তু আর কোম্পানি রিটার্ন নেয় না। তো এই বিষয়টি আবার মাথায় রেখে আপনারা সার্ভিস দিবেন বা আশা করবেন, কারণ অনেক সাধারণ ইউজার রয়েছেন তারা হয়তো বুঝবেন না, তারা ভাববেন ওয়ারেন্টি পাবো। তো সব বিষয়ে কিন্তু ওয়ারেন্টি দেওয়া যায় না। কিন্তু আমি যখন একটি কাজ করি, ফোনের রিপেয়ারিংয়ের কাজ করি, তখন আমি বুঝতে পারি যে এই রিপেয়ারিংটি করার কোনো একটি ফল্ট থাকার কারণে আমার হয়তো এই ফোনটি প্রবলেম দিচ্ছে, তো আমার একটি দায়িত্ব আমি ঠিক করে দেওয়ার। তো আমি কিন্তু সিপিইউ রিভলভ করে ডিসপ্লে প্যানেলে লাগালাম, কিন্তু ফোনটি রান হলো না, কিন্তু মনে হচ্ছে রান হবে। ব্যাটারি চার্জিং, আলহামদুলিল্লাহ। দেখুন, আমি অন্য একটি ডিসপ্লে প্যানেলে লাগিয়ে নিলাম, কারণ আমার ব্যাটারিটি একদমই চার্জ ছিল না, আর ভুলেই গিয়েছিলাম ফোনটি চার্জ দিতে ব্যাটারিটি। তো অন্য একটি ডিসপ্লেতে লাগানোর পর আমি চেক করে আবার এই ডিসপ্লেতেই আমি চার্জ করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।